আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কালো আঞ্চলিকটির অসাধারণ চ্যাপ্টারটা শেষ করার পরে রিয়াল মাদ্রিদ এখন একটা নতুন চ্যাপ্টারের সামনে রয়েছে, যেখানে জাভিয়ে অ্যালোনসো এই ক্লাবটারই একজন লেজেন্ডারি প্রোফাইল, যিনি কিনা বেয়ার লেভারকুসেনেও যথেষ্ট পরিমাণ সুনাম অর্জন করেছেন। তিনি শেষ পর্যন্ত এই রিয়াল মাদ্রিদে আসছেন এবং রিয়াল মাদ্রিদে একটা রিবিল্ডিং ফেজ কিন্তু শুরু হচ্ছে। দেখুন, ব্যাপারটা একেবারে রিবিল্ডিং, দল একদম নতুন করে সাজাতে হবে এমন ওয়ার্ডিংয়ের সাথে হয়তো অনেক ফ্যান, বিশেষ করে রিয়াল মাদ্রিদের ফ্যানরা খুব একটা বেশি একমত হবেন না। তবে একই সঙ্গে এই জিনিসটা অ্যাকনলেজ কিন্তু করতেই হবে। হয়তোবা এটা একেবারে প্রপার রিবিল্ডিং, নতুন করে ঢেলে সাজানো নয়, তবে যথেষ্ট পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, সেটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। ফুটবল ইতিহাসে রিয়াল মাদ্রিদ এবারের এল ক্লাসিকোগুলোতে যে পরিমাণ গোল কনসিড করেছে বার্সার কাছে, এর আগে কখনোই তারা এতগুলো গোল কনসিড করেনি, কখনোই তারা এতগুলো ম্যাচ এভাবে এত গোলের ব্যবধানে কিন্তু হারেনি। অর্থাৎ এখানে ডিফেন্সিভলি নতুন করে ভাবার সুযোগ আছে। বেশ কয়েকজন প্লেয়ার, লুকাস ভাস্কেস থেকে শুরু করে আরও অনেক প্লেয়ারকে দেখতে পাচ্ছে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থাকবেন কিনা সেটা অনিশ্চিত ব্যাপার। তারপর ডেভিড আলাবা, অ্যান্টোনিও রুডিগার কিংবা এডের মিলিতাওর মতো ডিফেন্ডাররা এত লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগেছেন যে তাদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু কোচকে নতুন করে ভাবতে হবে। হ্যাঁ, অবশ্যই রিইনফোর্সমেন্ট আসছে, অবশ্যই শক্তিমত্তা বাড়ছে। যেমন রাইট ব্যাক পজিশনে এখানে ক্লিয়ার কাটভাবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এখন ইয়াং একটা প্রসপেক্ট, এখনও তার ক্যারিয়ারে বেস্ট পারফরমেন্সগুলো এখান থেকে বের করে আনতে পারেন। মিডফিল্ডে টনি ক্রুসের বিকল্প খুঁজে পাওয়া যায়নি। তারপর লুকা মডরিচ সম্ভবত তার শেষ এল ক্লাসিকো খেলে ফেলেছেন। এখানে অনেক সময় চুয়েমেনি, অনেক সময় কাভিঙ্গা, সেবায়োস, ফেদে ভালভার্দেরা এক এক দিন এক এক কম্বিনেশনে খেলছেন। মিডফিল্ডে আপনার একটা পিওর স্ট্রাকচার দরকার এবং এই মুহূর্তে এটা জাভি অ্যালোনসোর জন্য বড় একটা চ্যালেঞ্জের কারণ হবে। তবে সামনের দিনগুলোতে ফ্লোরিয়ান ভির্টস থেকে শুরু করে ফ্রিম্পং আরও অনেক প্লেয়ারকে তিনি হয়তোবা লেভারকুসেন থেকে এই দলটার দিকে টেনে আনবেন, সেটারও কিছু কিন্তু নিদর্শন পাওয়া যাচ্ছে। অ্যাটাকিং মিডফিল্ডে অপশন কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় খোঁজে। তাই এখানে লেভারকুসেনের থেকে রিয়াল মাদ্রিদে আসার পরে এই কোচ অর্থাৎ জাভি অ্যালোনসো যে একেবারে অসহায় হয়ে পড়বেন, ট্রান্সফার মার্কেটে নতুন প্লেয়ার পাবেন না, ব্যাপারটা এমন নয়। আমার কাছে তো মনে হয় যথেষ্ট অপশানে কিন্তু তিনি আস্তে আস্তে খুঁজে বের করতে পারবেন। এবার যদি একেবারে ফাইনাল থার্ডে আসি, এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ, কিলিয়ান এমবাপে তার জায়গা থেকে ভালো ফর্মে দেখিয়েছেন, সর্বশেষ ম্যাচে তো দুর্দান্ত খেলেছেন বার্সার বিপক্ষে। তবে একই একাদশে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে, রড্রিগো একসঙ্গে জেল করছেন না। রড্রিগো তো সাম্প্রতিক সময় ইকুয়েশন থেকে বাদ পড়ছেন। আপনি কখনোই কিন্তু বেলিংহামের কথা ভুলে যাবেন না। এটা প্রতিষ্ঠিত একটা সত্যর দিকে চলে যাচ্ছে যে একই একাদশে বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে একই সঙ্গে জেল করেননি। তিনজনকে একই সঙ্গে খেলিয়েও কিন্তু একটা কম্বিনেশন, একটা ব্যালেন্স তৈরি করা যায়নি। এটার দিকে সামনের দিনগুলোতে একজন কোচের আসলে গুরুত্ব আরোপ করতে হবে। আসলে এখানে প্রপার একটা বন্ডিং তৈরি করতে হবে, যেটা এই সিজনে একেবারে ক্লিয়ার কাটভাবে মিসিং ছিল। এরপর যদি আমি জাভি অ্যালোনসো এখন পর্যন্ত তার কোচিং ক্যারিয়ারে যে কাজগুলো করেছেন, তার স্টাইল এবং ট্যাকটিক্স নিয়ে আলোচনা করি, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে একটা বিপরীত্য দেখা যায়। রিয়াল মাদ্রিদ যারা কিনা কাউন্টার অ্যাটাকিং ফুটবলে বিশ্বের অন্যতম সেরা, সে জায়গা থেকে এমন একজন কোচকে তারা আনছে যে কোচটা একটা লম্বা সময় ধরে পজিশনাল প্লে, অনেকটা গার্দিওলা স্টাইল সিস্টেমটাকে আরেকটু বেশি করে এক্সটেন্ড করার জন্য বিখ্যাত, যিনি কিনা বল ওরিয়েন্টেড প্রেসিংয়ে অনেক বেশি করে বিশ্বাসী, যিনি কিনা ভার্টিক্যাল কন্ট্রোল রাখতে চান, বল পায়ে রেখে কন্ট্রোল রাখতে চান, যিনি কিনা 3-4-2-1 বা 3-4-3 এমন টাইপের একটা সিস্টেমে ফ্লেক্সিবল মিডফিল্ড রাখতে চান, যেখানে উইং ব্যাকরা অনেক বেশি করে ক্রুশাল হয়, যেটা আসলে রিয়াল মাদ্রিদের সিস্টেম নয়। রিয়াল মাদ্রিদের সিস্টেমে আমি উইং ব্যাকদের আসল গুরুত্ব কখনো কিন্তু দেখিনি। অর্থাৎ এখানে এতদিন ধরে অ্যালোনসো যে কাজগুলো করেছেন, সেটার সাথে প্রথাগত রিয়াল মাদ্রিদের সিস্টেমটা খুব একটা বেশি কিন্তু কাজে লাগে না। এই সিস্টেমটাতে অর্থাৎ এতদিন পর্যন্ত বেয়ার লেভারকুসেনের যে সিস্টেমটা তিনি ফলো করেছেন, সেখানে একজন ফলস নাইন অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। সেজন্য ফ্লোরিয়ান ভির্টসের এমন টাইপের একটা প্রোফাইল হয়তো বা অনেক বেশি করে ইম্পর্টেন্ট হবে, যদি অ্যালোনসো শেষ পর্যন্ত লেভারকুসেনে যে কাজগুলো করেছেন সেটা রিয়াল মাদ্রিদে করতে চান। তবে তিনি যদি সেটা করতে যান, তাহলে ওই যে বললাম একই একাদশে ভিনি জুনিয়র, এমবাপ্পে এবং তারপরে একজন জুড বেলিংহাম, এটা কিন্তু একটু ডিসরাপ্টেড হয়ে যায়। এখানে ট্যাকটিক্সের জায়গা থেকে, ওভারঅল ফরমেশনের জায়গা থেকে, কোচের সিদ্ধান্তের ভিত্তিতে রিয়াল মাদ্রিদে বিশাল পরিবর্তন আসতে পারে। অথবা রিয়াল মাদ্রিদের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে যে কোচটা আসছেন, তিনি এতদিন যে কাজগুলো করেছেন সেটা তিনি করবেন না, তিনি তার নিজের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আনবেন, এমন সিচুয়েশন কিন্তু আসতে পারে। তাই আপাত দৃষ্টিতে একজন ক্লাব লেজেন্ড হিসেবে জাভি অ্যালোনসোর রিয়াল মাদ্রিদে আসাটা অবশ্যই পজিটিভ একটা সাইন। তার কাম লিডারশিপ, তার শান্ত মন মানসিকতা, তার কম্পোজারটা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দরকার। তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু অনেক বেশি করে গুরুত্বপূর্ণ যে এটা একেবারে খাপে খাপ মিলে যাওয়ার মতো সিচুয়েশন না।
এখানে কমপ্লেক্সিটি আছে, জটিলতা আছে। দেখা যাক রিয়াল কত দ্রুত সেই জটিলতাগুলো অ্যাকনলেজ করে শেষ পর্যন্ত পারফেক্ট একটা ব্লেন্ডিং এখানে আনতে পারে। ধন্যবাদ সবাইকে।